প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 4.4.11 কার্বন ডাইঅক্সাইড, SO2 সালফার ডাইঅক্সাইড এবং NO2 দ্রবীভূত হয় জলের আম্লীকতা বৃদ্ধি অর্থাৎ অ্যাসিডিফিকেশন অফ ওয়াটার ডিউ টু ডিসলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং NO2। আমাদের কী হয় সেটা একটু জেনে নিই। যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং NO2 এগুলি আম্লিক অক্সাইড, এগুলি জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। ফলে ওদের জলীয় দ্রবণ আম্লিক হয়, অর্থাৎ এই গ্যাসগুলি জলে দ্রবীভূত হওয়ায় জলের আম্লিকতা বৃদ্ধি পায়। CO2 জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। CO2 প্লাস H2O সমান H2CO3। SO2 জলে দ্রবীভূত হয়ে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, যেমন SO2 প্লাস H2O H2SO3। NO2 জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যেমন 3NO2 প্লাস H2O সমান 2HNO3 প্লাস N। তাহলে দেখো এই যে আমাদের যে গ্যাস কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, NO2, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে আমাদের জলের সঙ্গে মিশে H2CO3 তৈরি হচ্ছে এবং CSO2 প্লাস H2O সালফার ডাইঅক্সাইড এর জলের সঙ্গে মিশে H2SO3 যে পরিবর্তন হচ্ছে তৈরি হচ্ছে এবং 3NO2 প্লাস H2O সমান 2HNO3 প্লাস NO। HNO3 হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড এখানে তৈরি হচ্ছে। তাহলে এইটা হওয়ার জন্য আমাদের কিন্তু অ্যাসিড বৃষ্টিতে এই ঘটনাই ঘটে। তাহলে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন কি সেটা আমরা আগে জানব। বৃষ্টির জলে সঙ্গে অ্যাসিড মিশে থাকলে এই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। বেশি অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির জলের পিএইচের মান 3.6 থেকে 5.6 হয়। অ্যাসিড বৃষ্টির কারণ, কেন অ্যাসিড বৃষ্টি হয়? বাতাসে মিশে থাকা সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে দীর্ঘকালীন বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে ও বাতাসে ভেসে থাকে। বৃষ্টি হলে বৃষ্টির জলের সঙ্গে এই অ্যাসিড দ্রবীভূত হয়ে নিচে নেমে আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রে এবং বিভিন্ন কলকারখানাতে কয়লা পোড়ানো হয়। এই কয়লাতে অল্প পরিমাণ সালফার থাকে। কয়লা পোড়ালে এই সালফার বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড পরিণত হয় এবং বাতাসে মিশে যায়। এছাড়া যানবাহনের ধোঁয়ার সঙ্গে সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। বাতাসে ভেসে থাকা এই সালফার ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে ও বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হয়। SO2 প্লাস H2SO3। আবার বাতাসে ভেসে থাকা সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলি সূর্যরশ্মির উপস্থিতিতে বায়ুর দেখেছ। তাহলে এইভাবে আমাদের তৈরি হচ্ছে কি, এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড, SO2, NO2 এইগুলো যে থাকছে, এগুলো আমাদের জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি হচ্ছে। কারণ কার্বন ডাইঅক্সাইড H2S জলের সঙ্গে মিশে H2CO3 তৈরি হচ্ছে। SO2 H2 এর সঙ্গে মিশে H2SO3 পরিবর্তন হচ্ছে এবং 3NO2 প্লাস H2O তৈরি হয়ে ডাইরেক্ট 2HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড প্লাস NO তৈরি হচ্ছে। তাহলে এই অ্যাসিডগুলো তৈরি হয়ে আমাদের বৃষ্টির সঙ্গে অ্যাসিড কিন্তু নেমে আসছে এবং অ্যাসিডগুলো কী কী ক্ষতিকর প্রভাব রয়েছে সেটাও কিন্তু আমরা জানবো। এরপরে দেখুন এরপরে কী রয়েছে। এরপর দেখে এটা রয়েছে আমাদের এইটা যে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই SO3 গ্যাস ও জলীয় বাষ্পের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডে পরিণত হয় ও বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হয়। যেমন 2SO2 প্লাস O2 অশ্রু জলশ্রীর সঙ্গে 2SO3 পরিবর্তন হয় এবং SO3 প্লাস H2 জলে H2SO অর্থাৎ সালফিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে দেখো এগুলো জিনিস আমাদের সালফিক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। এগুলোকে আমরা বলছি অ্যাসিড বৃষ্টি। আবার আকাশে মেঘের মধ্যে যখন বিদ্যুৎ ক্ষরণ হয় তখন বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় ও বাতাসে ভেসে থাকে। এছাড়া কলকারখানা, যানবাহন প্রভৃতির ধোঁয়াতে থাকা নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে মিশে যায়। এই NO2 বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় ও ভূপৃষ্ঠে পতিত হয়। তো দেখো N2 প্লাস O2 বিদ্যুৎ স্ফুলিঙ্গ 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে 2NO তৈরি হচ্ছে এবং 2NO প্লাস O2 2NO2 এবং 3NO2 প্লাস H2O 2HNO3। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে সালফিক অ্যাসিড তৈরি হচ্ছে। এইভাবে এই অ্যাসিডটা জলের সঙ্গে মিশে আমার যখন বৃষ্টি পড়ছে তখন কিন্তু অ্যাসিডের সঙ্গে জলের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন তৈরি হচ্ছে। অ্যাসিড বৃষ্টি আমাদের কী কী প্রভাব? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিড বৃষ্টি কিন্তু আমাদের ক্ষতিকর প্রভাব রয়েছে। তাহলে আমাদের অ্যাসিড বৃষ্টির প্রভাব কী রয়েছে সেটা একটু দেখে নিই। অ্যাসিড বৃষ্টির ফলে ভূপৃষ্ঠের মাটি ও বিভিন্ন জলাশয়ের জল আম্লিক হয়,
ফলে মাটি অনুর্বর হয় এবং গাছপালা ও বনভূমি ক্ষতিগ্রস্ত হয়। জলজ উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধি ঠিকমতো হয় না এবং অনেক সময় মারা যায়। অ্যাসিড বৃষ্টির ফলে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টিতে থাকা সালফিউরিক অ্যাসিড মার্বেল পাথরের তৈরি ঐতিহাসিক স্মৃতিসৌধ যেমন তাজমহল, আমেরিকার স্বাধীনতার মূর্তি প্রভৃতির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে স্মৃতিসৌধগুলিকে ক্ষতিগ্রস্ত করছে। এইসব পাথরের মূল উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট CaSO3। এই যৌগ নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে এসে ক্যালসিয়াম নাইট্রেটে পরিণত হয় এবং সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এসে ক্যালসিয়াম সালফেট বা জিপসামে পরিণত হয়। পাথরের ওপর গড়ে ওঠা এই জিপসাম এক আস্তরণের সৃষ্টি করে, কিন্তু বৃষ্টির জলে জিপসামের এই আবরণ সবুজ সহজে ধুয়ে যায় এবং পাথরের ওপর স্থায়ীভাবে ক্ষতচিহ্নের সৃষ্টি হয়। পাথরের এই ক্ষতকে স্টোন ক্যান্সার বলে। তাহলে দেখো স্টোন ক্যান্সার কিন্তু এইভাবে তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখতে CaSO3 যে মার্বেলের যেটা রয়েছে CaSO3 তার সঙ্গে 2HNO3 বিক্রিয়া করে Na3CaNO3 2 + CO2 + H2O। CaSO3 + H2SO4 সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয়েছে CaSO4 + CO2 + H2O। তাহলে এগুলো কিন্তু আমাদের ক্ষতিকর প্রভাব এবং সেটার থেকে কিন্তু স্টোন ক্যান্সার বা স্টোনটাকে খেয়ে নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে দেখে 4.4.12 অর্থাৎ প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানব। নিউট্রালাইজেশন কাকে বলে সেটা একটু জেনে নিই। নিউট্রালাইজেশন বা প্রশমন ক্ষণ যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড ও তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের মধ্যে বিক্রিয়া ঘটে এবং এই বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণের জল উৎপন্ন হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে। যেমন NOH + HCl NaCl + H2O। অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয় এবং ক্ষার জলীয় দ্রবণে OH- দেয়। H+ আয়ন ও OH- আয়ন যুক্ত হয়ে জল অণু গঠন করে, এটি হলো প্রশমন ক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড থেকে উৎপন্ন H+ আয়ন তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার থেকে উৎপন্ন OH- আয়নের সঙ্গে যুক্ত হয়ে অবিয়োজিত জলের অণু গঠন করে তাকে প্রশমন ক্রিয়া বলে। যেমন HCl তৈরি হচ্ছে H+ ভেঙে গিয়ে তৈরি হচ্ছে H++ Z-, NOH ভেঙে গিয়ে তৈরি হচ্ছে Na+ OH-, অর্থাৎ HCl + NOH তৈরি হচ্ছে H2O + Na+ Cl-। দেখো H+ আর OH- নিয়ে তৈরি হচ্ছে H2O + Na+ Cl-। ঠিক আছে, তাহলে প্রশমন ক্ষণ এই সংজ্ঞাটা খুব ভালো করে করতে হবে। যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড ও তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের মধ্যে বিক্রিয়া ঘটে এবং ওই বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে। যেমন NOH + HCl NaCl + H2O। এরপরে আমাদের কি রয়েছে সেটা একটু দেখে নিই। এরপরে রয়েছে আমাদের অ্যাসিড ও ক্ষারের প্রশমন ক্রিয়ায় প্রশমন ক্ষণ নির্ণয় করার জন্য নির্দেশক ব্যবহার করা হয়। তবে অ্যাসিড ও ক্ষারের প্রশমন ক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশের জন্য যে কোনো নির্দেশক ব্যবহার করা যায় না। অ্যাসিড ও ক্ষারের তীব্রতা বিবেচনা করে উপযুক্ত নির্দেশক ঠিক করা হয়। কোন ধরনের প্রশমনের জন্য কোন ধরনের নির্দেশক উপযোগী তা নিচে দেওয়া হয়। দেখো এখানে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি হয়, মানে HCl ও NaH, তাহলে যে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার যেমন H2SO4 হচ্ছে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার হচ্ছে NH4OH, তাহলে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড আমরা ব্যবহার করি। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার CH3COH মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার হচ্ছে NaOH, তাহলে আমরা ফেনফথ্রিন ব্যবহার করি। মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার CH3COH + NH4OH যে কোনো উপযুক্ত নির্দেশক নেই, এর জন্য কিন্তু কোনো উপযুক্ত নির্দেশক নেই। অ্যাসিডের সাহায্যে ক্ষারকে এবং ক্ষারের সাহায্যে অ্যাসিডকে প্রশমিত করার পদ্ধতিকে টাইট্রেশন বলে। ঠিক আছে, তাহলে এই যে অ্যাসিডের সাহায্যে ক্ষারকে এবং ক্ষারের সাহায্যে অ্যাসিডকে প্রশমিত করার পদ্ধতি সেটা হচ্ছে টাইট্রেশন। প্রশমন বিক্রিয়ার পরীক্ষা এবার আমরা করব। প্রশমন বিক্রিয়ার পরীক্ষা কীভাবে করতে হয় সেটা আমরা একটু জেনে নেব। ঠিক আছে, তাহলে প্রশমন বিক্রিয়ার পরীক্ষা কেমন? একটি টেস্ট টিউবে ভিনিগারের দ্রবণ নাও। এই দেখো এখানে একটা টেস্ট টিউবে ভিনিগারের দ্রবণ নেওয়া হয়েছে, তার মধ্যে কয়েকটা মিথাইল অরেঞ্জ যোগ করা, এর মধ্যে মিথাইল অরেঞ্জ যোগ করা হয়েছে, দেখবে দ্রবণের বর্ণ লাল হয়েছে। আবার একটি বিকারে খাবার সোডার দ্রবণ তৈরি করো। এখন একটি ড্রপারের সাহায্যে খাবার সোডার দ্রবণ ফোটা ফোটা করে টেস্ট টিউবের ভিনিগারের দ্রবণের মধ্যে যোগ করো। প্রতিবার খাবার সোডার দ্রবণের ফোঁটা যোগ করার পর টেস্ট টিউবের দ্রবণ একটু নাড়িয়ে দাও। দ্রবণের মধ্যে যেখানে ফোঁটাটা পড়ছে ভালো করে সেই জায়গাটা লক্ষ্য করো, বর্ণের কোনো পরিবর্তন ঘটছে কিনা দেখো। যেই মুহূর্তে খাবার সোডার দ্রবণ যোগ করার ফলে টেস্ট টিউবের
দ্রবণের বর্ণ লাল থেকে বেগুনি হয় তখন খাবার সোডা দ্রবণ যোগ করা বন্ধ করো। ঠিক আছে, এখন টেস্ট টিউবের ভিনিগার খাবার সোডা দ্বারা প্রশমিত হয়েছে। টেস্ট টিউবের ভিনিগার খাবার সোডা দ্বারা প্রশমিত হয়েছে। এরপর ওই দ্রবণে আরও এক ফোঁটা খাবার সোডা দ্রবণ যোগ করো, দেখবে দ্রবণের বর্ণ নীল হয়েছে, অর্থাৎ দ্রবণ ক্ষারকীয় হয়েছে। তখন দ্রবণ কিন্তু এবারে ক্ষারকীয় হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের দেখতে পাচ্ছি এটা আমাদের প্রশমন বিক্রিয়া পরীক্ষা এইভাবে আমরা করে থাকি। এখন টেস্ট টিউবে ভিনিগার খাবার সোডা দ্বারা প্রশমিত হয়েছে। এরপর ওই দ্রবণে আরও এক ফোঁটা খাবার সোডা দ্রবণ যোগ করো, দেখবে দ্রবণের বর্ণ নীল হয়েছে, অর্থাৎ দ্রবণ ক্ষারকীয় হয়ে গেছে। আবার কিন্তু এখন ক্ষারকীয় যে পরিবর্তন হয়েছে। এরপর আমরা দেখব যে অ্যান্টাসিড কি, বা অ্যান্টাসিড কাকে বলে। 4.4.13 আমরা যেসব খাবার খাই তা আমাদের পাকস্থলীতে গিয়ে জমা হয় এবং বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন প্রকার পাচক রস দ্বারা তা হজম হয়। পাচক রসের একটি উপাদান হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর পিএইচ মান 2 থেকে 3। খাবার হজমে যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বেশি মশলাযুক্ত খাবার খেলে বা একটু বেশি খাবার খেলে বা অসুখজনিত কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়, তখন আমরা নানা রকম অস্বস্তি অনুভব করি। বুক জ্বালা, জোয়া ঢেকুর ওঠা, বমি ভাব ইত্যাদি উপসর্গ দেখা যায়, যাকে আমরা বলি আমাদের অম্বল হয়েছে। তখন ডাক্তারবাবু আমাদের অ্যান্টাসিড খেতে পরামর্শ দেন। যেসব পদার্থ ক্ষারীয় পদার্থ পাকস্থলীতে নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে পাকস্থলীর পিএইচ মান স্বাভাবিক রাখে তাদের অম্লনাশক বা অ্যান্টাসিড বলা হয়। যেমন জেলুসিড, পলিক্রল, ডাইজি, মিল্ক অফ ম্যাগনেসিয়া ইত্যাদি ওষুধগুলি অ্যান্টাসিড। এদের মূল উপাদান হল ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH2 এবং অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH3, যা মৃদু ক্ষার। এই অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলি খেলে আমাদের পাকস্থলীতে জমে থাকা অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে MgOH2 এবং AlOH3 এর রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং লবণ ও জল উৎপন্ন হয়, ফলে অ্যাসিড প্রশমিত হয় এবং আমরা আরাম বোধ করি। বর্তমানে ইনো, অ্যাসিলম, প্যান40 ইত্যাদি উন্নত মানের অ্যান্টাসিড জাতীয় ওষুধ আবিষ্কৃত হয়েছে। এগুলি খাওয়ার আগে খেতে হয়। এই ওষুধগুলি এমন সব উপাদান আছে যা হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ হওয়াকে নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের অম্বল হয় না। জেনে রাখো সিস্টেমিক অ্যান্টাসিড এবং নন সিস্টেমিক অ্যান্টাসিড। সিস্টেমিক অ্যান্টাসিড কোনগুলো? জলে দ্রাব্য এবং সহজে শোষিত হয়, যেমন সোডিয়াম কার্বনেট NaHCO3। নন সিস্টেমিক অ্যান্টাসিড জলে অদ্রাব্য, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু নন সিস্টেমিক অ্যান্টাসিড হয়েছে। এরপরে দিয়েছে 4.414, এই যে লবণ। আমাদের লবণ যে 3 প্রকার হয়। এবার আমরা লবণ সম্পর্কে আমরা এতক্ষণ অ্যাসিড ও ক্ষার নিয়ে আলোচনা করলাম, এখন আমরা লবণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লবণে দেখো সমিত লবণ, আম্লিক ও ক্ষারকীয় লবণ, তিন ধরনের লবণ রয়েছে: নর্মাল সল্ট, অ্যাসিডিক সল্ট অ্যান্ড বেসিক সল্ট। লবণ বহুল প্রচলিত একটি লবণ হলো খাদ্য লবণ, যা সোডিয়াম ক্লোরাইড। হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইড ছাড়া আরও অনেক লবণ আছে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, সোডিয়াম সালফেট Na2SO4 ইত্যাদি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। অ্যাসিডের প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু ধাতু অথবা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে। লবণ তো আমাদের 3 ধরনের, একটা হচ্ছে সমিত লবণ, আম্লিক লবণ ও ক্ষারকীয় লবণ। ঠিক আছে, তাহলে সমিত লবণ বা নর্মাল সল্ট কাকে বলে সেটা আমরা জানব। সমিত লবণ বা নর্মাল সল্ট কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হলে যে লবণ উৎপন্ন হয় তাকে সমিত লবণ বা নর্মাল লবণ বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম কার্বনেট Na2CO3, ক্যালসিয়াম সালফেট ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের সমিত লবণ বা নর্মাল সল্ট। আম্লিক লবণ কোনগুলো? অ্যাসিড সল্ট। কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হলে যে লবণ উৎপন্ন হয় তাকে আম্লিক লবণ বা অ্যাসিড লবণ বলে। এদের বাইলবণও বলা হয়, যেমন সালফ্রিক অ্যাসিড H2SO4 প্রতিস্থাপনীয় 2টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু একটি সোডিয়াম পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম বাইসালফেট NaHSO4 উৎপন্ন হয়। এখানে সোডিয়াম বাইসালফেট একটি আম্লিক লবণ। H2SO4 প্লাস NaHSO4 প্লাস তাহলে NaHSO4 তৈরি হচ্ছে, অর্থাৎ সোডিয়াম বাইসালফেট।
এছাড়া সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট Na2HPO4 হলো আম্লিক লবণ। এগুলো কিন্তু আম্লিক লবণের আমাদের উদাহরণ NaHSO4, NaHCO3, Na2HPO4 আম্লিক লবণ। ঠিক আছে, তাহলে আমরা 3 ধরনের লবণ পেলাম, সমিত লবণ, আম্লিক লবণ এবং ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণ কোনটা? বেসিক সল্ট। কোনো ক্ষারের সমস্ত হাইড্রক্সিল মূলক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ প্রশমিত না হয়ে আংশিক প্রশমিত হওয়ার ফলে যে লবণ উৎপন্ন হয় তাকে ক্ষারকীয় লবণ বলে। যেমন PbOH প্লাস HCl, PbOHCl প্লাস H2O। এখানে PbOHCl বা ক্ষারকীয় লেড ক্লোরাইড হলো ক্ষারকীয় লবণ, লেড ক্লোরাইড। ঠিক আছে, এটাকে লেড ক্লোরাইড বলে, PbOHCl। ক্ষারকীয় লেড নাইট্রেট PbOHNO3, ক্ষারকীয় জিঙ্ক ক্লোরাইড ZnOHCl, ক্ষারকীয় কপার সালফেট CSO4, CuOH ইত্যাদি ক্ষারকীয় লবণ হয়। ঠিক আছে, লবণের আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস অফ সল্টস, এটা আমাদের খুব একটু জানা দরকার আছে যে বিক্রিয়ায় একটি মৃদু অ্যাসিড এবং একটি তীব্র ক্ষারকের বিক্রিয়ায় অথবা একটি তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণ জলের সঙ্গে বিক্রিয়া করে আম্লিক বা ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে লবণের আর্দ্র বিশ্লেষণ বলে। তাহলে এটা আমাদের ভালো করে জানতে হবে যে হোয়াট ইজ হাইড্রোলিসিস অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে আর্দ্র বিশ্লেষণটা কি আরেকবার বলে, যে বিক্রিয়ায় একটি মৃদু অ্যাসিড ও একটি তীব্র ক্ষারকের বিক্রিয়ায় অথবা একটি তীব্র অ্যাসিড এবং একটি মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণ জলের সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অথবা ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে লবণের আর্দ্র বিশ্লেষণ বলে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা আমরা আরেকটু দেখে নিই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, এরপর অনুশীলন এসে অনুশীলন আমরা পরের ভিডিওতে করব, যার জন্য আমরা আলাদা ভিডিও নেব। ঠিক আছে, এক নম্বর দেখো, এখানে দেখো তীব্র ক্ষারক ও মৃদু অ্যাসিড। তীব্র ক্ষারক কোনটা? Na2CO3। মৃদু অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণের আর্দ্র বিশ্লেষণ, এই যে Na2CO3 লবণ প্লাস 2H2 জলের সঙ্গে মিশে কী তৈরি হয়েছে? H2CO3 মৃদু অ্যাসিড প্লাস 2NaOH তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার। এটা কিন্তু আমাদের দুদিকে, এটার থেকে এটা তৈরি হচ্ছে, এটার থেকে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, Na2CO3 সোডিয়াম কার্বনেট লবণ প্লাস 2H2O জল দিয়ে তৈরি হচ্ছে H2CO3 মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষার। এখানে মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষার তৈরি হচ্ছে CH3COK প্লাস H2O এর সমান CH3COH মৃদু অ্যাসিড প্লাস KOH তীব্র ক্ষার। ঠিক আছে, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের আর্দ্র বিশ্লেষণ। তাহলে দেখো 3HCl তীব্র অ্যাসিড প্লাস FeOH3 মৃদু ক্ষারক তৈরি হচ্ছে FeCl3 লবণ প্লাস 3H2O। CSO4 প্লাস 2H2O তৈরি হচ্ছে H2SO4 তীব্র অ্যাসিড প্লাস COOH2 মৃদু ক্ষারক। তো এটাকে আমরা বলছি আর্দ্র বিশ্লেষণ। তীব্র ক্ষারক ও মৃদু অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন আর্দ্র লবণের আর্দ্র বিশ্লেষণ কীভাবে হচ্ছে দেখো, Na2CO3 প্লাস 2H2O তৈরি হচ্ছে H2CO3 মৃদু অ্যাসিড প্লাস 2NaOH তীব্র ক্ষার, CH3COK প্লাস 2H2O CH3COH প্লাস KOH তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের আর্দ্র বিশ্লেষণ FeCl3 লবণ প্লাস 3H2O 3HCl প্লাস FeOH3 মৃদু ক্ষারক, CSO4 প্লাস 2H2O সমান H2SO4 প্লাস CuOH2 মৃদু ক্ষারক। এইভাবে আমরা বিভিন্ন ধরনের আমাদের লবণের আর্দ্র বিশ্লেষণ করতে বা হাইড্রোলিসিস অফ সল্টস। ঠিক আছে, আমাদের যে অনুশীলনী রয়েছে অনুশীলনী আমরা পরের ভিডিওতে করব। আমাদের আরও একটা জিনিস ব্যাপার আছে যে আমরা আগেও বলেছিলাম যে আমরা অ্যাপসের মাধ্যমে পড়াই। তাহলে আমাদের অ্যাপসের মধ্যে কী কী রয়েছে এবং আমাদের অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তোমাদের আমরা এখন করে দেখাবো। তাহলে কীভাবে আমাদের অ্যাপস ডাউনলোড করবে? আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই পাই এডুকেশন অ্যাপটি যদি ডাউনলোড করতে হয় তাহলে আমাদের কিভাবে ডাউনলোড করতে হবে সেটা কিন্তু আমরা তোমাদের এখন দেখিয়ে দেবো। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যাপস এবং আমাদের বিভিন্ন কোর্স রয়েছে। এই কোর্সটা ক্লাস 9-এর কোর্সটা তোমরা দেখতে পারো, এটা হচ্ছে ক্লাস 9-এর কোর্স। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। যেমন ধরো এই যে মাই কোর্সেসের মধ্যে এই কোর্সটা দেখো ক্লাস 9-এর কোর্স। এখানে আমাদের কী কী কোর্স রয়েছে সেগুলো দেখে নাও। আমাদের 127 কন্টেন্ট বা ভিডিওস রয়েছে। আমরা এখানে লাইভ ক্লাস রেকর্ডিং নিয়ে থাকি। এখানে মেজারমেন্ট কোর্সের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 হিট, চ্যাপ্টার 7 সবগুলো কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। দেখো সাইফনের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এছাড়া আমাদের বার্নারিজ প্রিন্সিপাল রয়েছে। আমাদের প্রতিটা জিনিসের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করা হয়েছে এবং প্রতিটা অনুশীলন করা হয়েছে। আমাদের সামার প্রজেক্ট যে রয়েছে ক্লাস 9-এর সামার প্রজেক্ট কিন্তু আমাদের এখানে করা রয়েছে। ঠিক আছে, এই প্রজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি
যে আমাদের কীভাবে প্রজেক্ট তৈরি হয়, কীভাবে আমাদের প্রজেক্ট তৈরি করতে হয়, সব কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। এছাড়াও বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু আমরা এখানে করে দিয়েছি। যেমন এখানে দেখো, এখানে আমরা যদি প্রজেক্ট দেখি, এখানে আমাদের সার্ভে রিপোর্টের প্রজেক্ট কিন্তু রয়েছে। ঠিক আছে। এছাড়াও আমাদের বিভিন্ন নেচার স্টাডি এর উপরে কিন্তু আমাদের ভিডিও রয়েছে। দেখো, নেচার স্টাডি বা প্রকৃতি পার্ট যে প্রজেক্ট তোমাদের স্কুলে দেওয়া হয়। এবং এছাড়াও আমাদের আরও রয়েছে কেস স্টাডি। কেস স্টাডি দেখো, এখানে আমাদের কেস স্টাডিরও কিন্তু বা বিষয় সমীক্ষণ, সেটাও কিন্তু আমাদের প্রজেক্ট রয়েছে। এছাড়াও আমাদের আরও প্রজেক্ট রয়েছে, যেমন হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং ওপর প্রজেক্ট। ক্রিয়েটিভ রাইটিং সব প্রজেক্টগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তাহলে দেখো, ক্লাস 9-এর সবগুলো আমাদের করা রয়েছে। যতগুলো আমাদের অনুশীলনী আছে সব কোশ্চেন অ্যান্সার সব করে দেওয়া রয়েছে এবং সব কিছু সলিউশন কিন্তু করে দেওয়া রয়েছে। তো তোমরা যদি এই কোর্সটি নিতে চাও, তাহলে আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমাদের অ্যাপসের নাম হচ্ছে পাই এডুকেশন। কীভাবে করবে সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে এই কোর্সের মধ্যে আর কী কী কোর্স রয়েছে সেটা দেখে, ক্লাস 10-এর রয়েছে, বিভিন্ন কম্পিউটার কোর্স রয়েছে, ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিটিশন এক্সামে রয়েছে, নিট ফিজিক্স রয়েছে। এছাড়া ক্লাস 12-এর কমপ্লিট অপটিক্স বাই রাহুল স্যার এটাও রয়েছে, এবং অটোক্যাড প্লাস রিভিট 3ds ম্যাক্স কমপ্লিট কোর্স এটাও রয়েছে। এখানে হাউ টু গ্রো অন ইউটিউব এটাও রয়েছে, কীভাবে ইউটিউব গ্রো করতে হয়। এবং এছাড়াও কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো খুবই আমাদের কাজে লাগে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।